মানে আমাদের আঙুল থেকে এখনো কালি উঠতে পারেনি, তার আগে নতুন করে এত মিটিং মিছিল সমাবেশ গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে, আমরা করছি। এরকম আপনাদেরও নিশ্চয়ই খুব একটা মনে পড়ে না এরকম এর আগে কখনো হয়েছে বলে। আমার তো অন্ততপক্ষে মনে পড়ে না। সচরাচর এটা হয় না, হওয়ার কথা নয়, কিন্তু এখন হচ্ছে। তার কারণটা হচ্ছে, যেরকম বললাম যে এখন আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি, তার আগে আমাদের তো মিটিং মিছিল শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার হয়েছে, এখন অবধি আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে। আমরা জানতাম যেদিন তৃণমূল হেরে যাবে, ওরা কোনো রাজনৈতিক দল না। আমরা ছোটবেলা অঙ্কে পড়তাম না, কেসিনাগের অঙ্কের বইতে, ফুটো চৌবাচ্চার অঙ্ক, যে একদিক দিয়ে জল ভরা হচ্ছে কিন্তু চৌবাচ্চার তলায় ফুটো আছে, জল একদিক দিয়ে বেরিয়েও যাচ্ছে। আমি বলছি আপনাদেরকে, খালি তৃণমূল বলে নয়, যে কোনো রাজনৈতিক দলই এক অর্থে একটা ফুটো চৌবাচ্চা। তার কারণটা কি, যে কোনো রাজনৈতিক দলের কিছু কর্মী থাকে, এটা আমাদের দলের ক্ষেত্রেও সত্যি, কিছু কর্মী থাকে, কিন্তু তারপরে তাদের একটা অংশের বয়স হয়, তারা একটু নিষ্ক্রিয় হয়ে পড়েন, একটা সময়ের পরে অনেকে মারা যান, অনেকে হয়তো আর 5টা কাজে চাকরি বাকরি নিয়ে বাইরে চলে যেতে হয়। ছাত্রজীবনে কেউ খুব রাজনীতি করছে, পরবর্তীকালে চাকরি করতে গেল কি ঘর সংসার করছে, যখন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেল, সে তখন আর আগের মতো সময় দিতে পারে না। সুতরাং যে কোনো দলের একদিক থেকে কর্মী সংখ্যা কমতে থাকে। তাই যে কোনো দলকে বেঁচে থাকতে গেলে নতুন কর্মী আবার একদিক থেকে নিয়োগ করতে হয়, নতুন নতুন ছেলেমেয়েরা আসবে, তারা পার্টি করবে। যে কোনো দলের ক্ষেত্রে এটা সত্যি, এরকমভাবে একটা দল জীবন্ত থাকে। তৃণমূল কংগ্রেসের কেসটা হচ্ছে, ওদেরও চৌবাচ্চায় ফুটো ছিল, ওদেরও কর্মীদের বয়স 2011-এর আগে যারা তৃণমূল করতেন, তারা একটা সময় আমাদের সাথে তাদের রাজনীতির মত মিলুক কি না মিলুক, একসময় তারা লড়াই করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারে আসার পরে তৃণমূলের এমন চেহারা হলো, পুরনো কর্মী তাদের বয়স বাড়ছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, তৃণমূলের চুরি ডাকাতি দেখে অনেকে বিরক্ত হয়ে সরে যাচ্ছেন। আর নতুন যাদেরকে দলে ঢোকাচ্ছে, তারা কেউ দলকে ভালোবেসে, তারা কেউ পতাকাকে ভালোবেসে আসছে না। তারা জানে যে তৃণমূলের সঙ্গে থাকলে আমি মাল কামাতে পারবো, তৃণমূলের সঙ্গে থাকলে এলাকায় দাদাগিরি করতে পারবো, রংবাজি করতে পারবো। তারা তৃণমূলের সঙ্গে ভিড়ে গেল। যেদিন ভোটটা হয়ে গেল, তৃণমূলের সঙ্গে আর পুলিশ থাকলো না। ততদিনে দেখা গেল তৃণমূলের যে বোতলটা আছে, সে বোতলের 90% হচ্ছে এই ভুসি মাল দিয়ে ভর্তি। যারা কিনা খালি ক্ষমতায় আছে বলে, পুলিশ আছে বলে তৃণমূলে গিয়ে বসেছিল, তারা সেই মুহূর্তে তৃণমূলের পতাকাকে ডাস্টবিনে ফেলে দিল। তার মধ্যে একজন হচ্ছে এখানকার এমএলএ নারায়ণ গোস্বামী। সে মানে একদিন এমএলএ ছিল, সে এখন কোথায় আছে, কোন দলে আছে কেউ জানে না। এই ধরুন সত্যসেবীকর আমাদের এমএলএ ছিলেন, একসময় এখানে দায়িত্ব পেয়েছেন, আপনারা জিতিয়েছেন, কাজ করেছেন এখানে এমএলএ হিসেবে। আজকে এমএলএ নন, অনেকদিন হয়ে গেল এমএলএ নন। গত 2টো বিধানসভা ভোটে আমরা অশোকনগর কেন্দ্রে আমাদের প্রার্থীও ছিল না, 2021-26, মানে সরাসরি আমাদের পার্টির প্রার্থী ছিল না, জোটের প্রার্থী ছিল, আইএসএফ প্রার্থী দিয়েছিল আমাদের পক্ষ থেকে। তাও 2006 সালে যে সত্যসেবী করকে আপনারা জিতিয়েছিলেন, এখানকার মানুষ জিতিয়েছিলেন, তিনি এখন অব্দি এখানে আছেন, লড়াইয়ে আছেন, মানুষের সঙ্গে রয়েছেন। আর এই নারায়ণ গোস্বামী, আমার মনে পড়ছে, আমি বিধানসভা ভোট তখন কয়েকদিন বাকি আছে, এই একটা মিটিং, সবাই তখন মিটিং নিজের প্রচার নিয়ে ছুটছে। তো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, যেতে যেতে গাড়িতে আমি দেখছি অশোকনগরের একটা প্রচারের ভিডিও তৃণমূলের, সেখানে দেখি এই নারায়ণ গোস্বামীর সমর্থনে সভা হচ্ছে। সেখানে বাংলার একজন খুব গুণী অভিনেতা, তাকে আমিও খুব পছন্দ করি, তাকে আমি অভিনেতা হিসেবে খালি পছন্দ করি তা নয়, তাকে আমি ব্যক্তিগতভাবেও, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, তাকে আমি ব্যক্তিগতভাবেও খুবই পছন্দ করি তাকে আমি। তো তিনি, আমি দেখছি যে নারায়ণ গোস্বামীর প্রচারে একটা সভায় ওখানে আছে, অশোকনগর টাউনে বোধহয়, খুব সম্ভবত মিউনিসিপ্যালিটি এলাকায় সভাটা হচ্ছে, ওই ভোটের 2-1 দিন আগে। তিনি বলছেন যে এখানে তো নারায়ণদা জিতবেনই, নারায়ণদা ছাড়া আর কে আজ বা জিতবে, আমি তো বাকিদের নিয়ে কোনো কথাই বলতে চাই না, কেন যারা হারবে তাদেরকে নিয়ে কথা বলে কি আছে। বলতে বলতে কথা থামিয়ে হঠাৎ করে তিনি তার এক কর্মীকে বলছেন, ওখানকার যারা মঞ্চে ছিলেন, বলছেন, এই আমাকে আপনারা একটা মালা দেবেন, একটা মালা দিতে পারেন কেউ আমার হাতে? সবাই অবাক হয়ে গেছে যে মালা চাইছে কেন বক্তৃতার মাঝখানে হঠাৎ। তা বলছেন যে আসলে কি হয়েছে, নারায়ণদা তো জিতে গেছেন, উনি তো জিতবেনই, কিন্তু যেদিন নারায়ণদা জিতবেন এখানে, যেদিন ভোটের গণনা হবে, আমি তো সেদিন অশোকনগরে আসতে পারবো না, তাই আমি নারায়ণদাকে জয়ের মালাটা আগে থেকে পরে দিতে চাই, এখনই পরে দিতে চাই। ততক্ষণে একটা চামচা এসে একটা মালা ধরিয়ে দিয়েছে হাতে। আর নারায়ণ গোস্বামী দেখে ওই পাঁঠা বলি দিতে যাওয়ার আগে ছাগল যেরকম মুখ করে দাঁড়িয়ে থাকে, সেরকমভাবে মুখ করে দাঁড়িয়ে আছে। আর ছাগলকে যেরকমভাবে মালা পরায়, পাঁঠা বলি ছাগলকে যেরকমভাবে মালা পরায়, সেরকমভাবে দেখি নারায়ণ গোস্বামী গলায় মালাটা দিয়ে দিল, ভালো, খুব খুশি হলো। তো সেই যিনি অভিনেতারা করেছিলেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলছি, এটা কোনো ব্যঙ্গ নয়, আমি তার সাথে আমি বিশেষভাবে তাকে পছন্দ করি। তার মতো অসামান্য অভিনেতা এবং অসামান্য মানুষ, আড্ডা দেওয়ার জন্য দারুণ, ওরকম লোক হয় না আড্ডা দেওয়ার জন্য, আমার খুব প্রিয় একজন মানুষ। তার সঙ্গে এবার দেখা হবে, আমার ভোটের পর থেকে দেখা হয়নি, যেদিন দেখা হবে সেদিন বলবো তাকে, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছিলে,
মালাটা আগে ভাগে পরিয়ে দিয়েছিলাম দুটো কারণে। এক হচ্ছে যেদিন ভোটের গণনা হলো সেদিন নারায়ণ গোস্বামীর আর মালা পরার মুড থাকতো না, কারণ যেতেনি মালটা হেরে গেছে। তার থেকে বড় কথা, যদি বা তুমি বললে বটে যে যেদিন ভোটের ফলাফল বেরিয়ে যাবে তারপরে আমি অশোকনগর যেতে পারবো না ওই দিন, কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরে তুমি যদি বা কলকাতা থেকে অশোকনগর যেতে, নারায়ণ গোস্বামীকে আর অশোকনগরে খুঁজে পেতে না, কোনো দিন আর ওকে খুঁজে পাওয়া যাবে না। এই যে এইখানকার মাটি থেকে চলে গেছে, জীবনে কোনো দিন আর এখানে ফিরবে না। এইটা হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। ওরা জিতবে না হারবে ওদের ভোটের ফলাফলের উপর নির্ভর করে ওরা থাকবে কি থাকবে না। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতলেও মানুষের সঙ্গে আছি, আমরা হারলেও মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আমরা থাকবো। গুন্ডা দমন বিল, বিজেপি গুন্ডা দমন বিল আনছে। ওরা আমাদের কি গুন্ডা দমনের ভয় দেখাচ্ছে? বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। ওদের দলের সভাপতি দেখছি 2-3 দিন আগে বক্তৃতায় বলছেন, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা মিটিং করতেন, হিন্দু মহাসভা মিটিং করতো, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাদেরকে ইটপাটকেল ছুটতো। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন বললে বিতর্ক হয়ে যাবে। আরে আপনি না বললেও আমরা জানি না? ইতিহাসে লেখা আছে, ভারতের প্রত্যেকজন মানুষের হৃদয়ে লেখা আছে, ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের দল ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস, যাকে আপনি আজকে দাঁড়িয়ে গুন্ডা বলছেন। এটা অদ্ভুত পার্টি, আমাদের লজ্জা করে। এই পার্টি আজকে বাংলায় ক্ষমতায় এসছে, এই পার্টিকে ভারতে এরা বলছে বামপন্থীদেরকে নিষিদ্ধ করার কথা। এই ভারতে যদি কোনো দলের নিষিদ্ধ হওয়া উচিত তাহলে বিজেপির নিষিদ্ধ হওয়া উচিত। যারা বলে নেতাজি নাকি গুন্ডা আর ওই গোপাল পাঠা নাকি বিপ্লবী, ওই দলটাকে, এই নোংরা দলটাকে ভারত থেকে তাড়ানো উচিত, সবার আগে নিষিদ্ধ করা উচিত। গোপাল পাঠাকে ভগবান বানিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বানিয়ে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইন দেখাচ্ছে। আর বলছে যে এই আইন কোনো রাজনৈতিক কর্মীর জন্য নয়, আরাবুল ইসলামের মতো, ওই কি বলে শওকত মোল্লার মতো, ওদিকে ওই একটা আছে কি ওই ওদের শেখ শাহজাহান সন্দেশখালীর, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। আরে ভাই, শেখ শাহজাহান শওকত মোল্লা তো এমনি জেল কাটছে, তাদেরকে জেলে ভরার জন্য আবার আইন এনে কী হবে? এখানে প্রশ্ন খালি ব্যক্তি শওকত মোল্লা, ব্যক্তি শেখ শাহজাহানের নয়। এরা জেল খাটছে মানেটা কি? শওকতের মতো, শেখ শাহজাহানের মতো অপরাধ যারা করবে তাদেরকে জেলে ভরার মতো আইন তার মানে ইতিমধ্যে রয়েছে ভারতের সংবিধানে মজুদ। এদেরকে জেলে ভরতে গেলে সেই আইন দিয়েই ভরা যায়, নতুন আইন লাগে না তার জন্য। নতুন আইন আজকে কেন আনা হচ্ছে? কোনো শওকত মোল্লার জন্য নয়, কোনো শেখ শাহজাহানের জন্য নয়, কোনো অপরাধীর জন্য নয়, প্রতিবাদীদের জন্য এই আইন আনা হচ্ছে। এটা বিজেপির রাজনীতি। এই বিজেপি অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে জেল খাটালো, রায় হয়ে গেল। আদালত থেকে কদিন আগে রায় দিয়ে দিল যে অরবিন্দ কেজরিওয়ালকে যে মামলায় জেল খাটানো হয়েছে মামলা খারিজ করে দিল আদালত, বললো এটা মিথ্যে মামলা ছিল, জাল মামলা ছিল। কি হলো? মাঝখান থেকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে কয়েক মাস জেল খাটিয়ে তার সরকারটাকে ফেলে দেওয়া হলো। প্রবীর পুরকায়স্থ আমাদের পার্টির এক কর্মী, আমাদের পার্টির এক কমরেড, 75 বছরের ওপর বয়স, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি জারি করেছিলেন, সেই এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সময় আটক হয়ে জেল কেটেছিলেন। সেই প্রবীর পুরকায়স্থ আজকে নিউজ ক্লিক বলে একটা চ্যানেল চালাচ্ছেন। যখন গদি মিডিয়া বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, তখন সোশ্যাল মিডিয়া, এখানেও যারা রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে, সরকারের অন্যায়গুলোর বিরুদ্ধে লড়াই করছেন, সেরকম একটা চ্যানেল বানিয়েছিলেন নিউজ ক্লিক। সেই প্রবীর পুরকায়স্থকে জেল খাটালো ইডিকে দিয়ে। আদালত কদিন আগে রায় দিয়ে দিল, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে, মামলা খারিজ করে দিল। মাঝখান থেকে মানুষগুলোকে জেলটা খাটানো হয়ে গেল। আজকে আপনারা বলুন তো, প্রফেসর GN সাই বাবা একজন অধ্যাপক ছিলেন। একটা মানুষ তার শরীরের 90% প্রতিবন্ধী, 90% পঙ্গু, সে নাকি দেশদ্রোহিতা করছে বলে তাকে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, তাকে 10টা বছর জেল খাটালো বিজেপির সরকার। GN সাই বাবাকে 10 বছর জেল খাটালো, একজন মানুষকে যার শরীরের 90% পঙ্গু। 10 বছর পরে আদালতে প্রমাণিত হলো যে তার বিরুদ্ধে আনা একটা অভিযোগ সত্যি নয়, অভিযোগগুলো মিথ্যে। আদালত খারিজ করে দিল। 10 বছর নিরপরাধ একজন মানুষ জেল খাটার পরে তিনি জেল থেকে বেরোলেন। জেল থেকে বেরোনোর কয়েক মাসের মধ্যে তার মৃত্যু হলো, তার প্রাণ চলে গেল, মারা গেলেন GN সাই বাবা। এই হচ্ছে বিজেপি। উমর খালিদ জেল খাটছে আজকে এত বছর ধরে। উমর খালিদ যদি দেশদ্রোহিতা করে থাকে, উমর খালিদ যদি ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তাহলে আদালতে বিচার করো, ওর অপরাধ প্রমাণ করো, দরকার হলে ওকে ফাঁসিতে দাও, ওকে শুলে চড়িয়ে দাও, কেউ কিছু বলতে যাবে না। যদি তুমি ওর অপরাধ প্রমাণ করতে না পেরেছো,
যদি ওর বিরুদ্ধে আনা একটা অভিযোগকে তুমি সত্যি বলে আদালতে প্রমাণ করতে না পেরেছো, তাহলে বিচার শুরু করা হচ্ছে না 6 বছর ধরে, কিন্তু একজনকে জেল খাটানো হচ্ছে 6 বছর ধরে। এই জিনিস কিভাবে একটা সুস্থ গণতন্ত্রে চলতে পারে? এটা কোনো অপরাধীর বিচার হচ্ছে না, প্রতিবাদীর বিচার হচ্ছে। তারা আজকে নতুন আইন আনছে, এনে ভেবেছে আমাদেরকে ভয় দেখাবে। আরে তৃণমূল কংগ্রেস এইসব তৃণমূল এর আগে ভেবেছিল। শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি বিজেপি হয়েছেন এই কদিন হলো, তার আগে তো এত বছর তৃণমূল করতেন। মমতা ব্যানার্জি সরকারে মন্ত্রী ছিলেন, তৃণমূল থেকে এগুলো শিখে এসছেন। সিপিআইএমকে কিভাবে, বামপন্থীদেরকে কিভাবে মিথ্যে মামলার ভয় দেখাতে হয়। আরে কি মিথ্যে মামলা আর কিসের কি দেখাচ্ছেন? এই অশোকনগরে আপনারা অনেকে জানেন, এখানে আমাদের এসএফআই ডিওয়াইএফআই কমরেডরা করোনার সময় নিজের জীবন বিপন্ন রেখে রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিল, মানুষকে বাঁচিয়েছিল। এবং তার পাশাপাশি তারা আর একটা আন্দোলন করছিলাম, এটা উদাহরণ দিচ্ছি। এটা এর চেয়ে অনেক বড় বড় কেস মামলা বিনা বিচারে জেল খাটা বাংলায় হয়েছে 15 বছর। আমি স্থানীয় একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করাচ্ছি, উদাহরণ দিচ্ছি। করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করা, মানুষকে বাঁচানোর পাশাপাশি আমাদের ছাত্র যুব কমরেডরা অশোকনগরে আর একটা কাজ করেছিল। তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিল যে সব খুলে গেল, মদের দোকান খুলে গেল, বিয়ার বার খুলে গেল, ডান্স বার খুলে গেল, মন্দির মসজিদ গির্জা সব খুলে গেল, ভোট হচ্ছে, সব হচ্ছে, খালি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কেন? স্কুল খুলতে হবে, বাচ্চাগুলোকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই দাবিতে আন্দোলন করেছিল। একটা সময় সরকার বাধ্য হয় স্কুলগুলোকে খোলার ঘোষণা করতে, স্কুলগুলো খোলে, আন্দোলনের জয় হয়। সেই জয়ের আনন্দে ছেলেমেয়েগুলো আবির খেলছিল, আমাদের এসএফআই ডিওয়াইএফআই করা অশোকনগরের ছেলেমেয়েগুলো। এই নারায়ণ গোস্বামী এমএলএ ছিল, রাস্তায় নারায়ণ গোস্বামীর একটা হোর্ডিং লাগানো, হাত জোর করে দাঁড়িয়ে আছে, দাঁতবার করে ছবি টাঙানো আছে ল্যাম্পপোস্টের গায়ে। ছেলে মেয়েগুলো আবির খেলতে খেলতে লাল একটুখানি আবির উড়ে গিয়ে নারায়ণ গোস্বামীর ওই একটা প্ল্যাকার্ড, একটা ছবির গায়ে লেগেছিল। এই ছেলে মেয়েগুলোকে জেল খাটানোর জন্য থানা এফআইআর করা হয় তৃণমূলের পক্ষ থেকে, নারায়ণ গোস্বামীর পক্ষ থেকে, যে এই যে নারায়ণ গোস্বামীর ছবিতে লাল আবিরের গুঁড়ো গিয়ে লাগলো, এইটা হচ্ছে নারায়ণ গোস্বামীকে খুন করার চেষ্টা বলে এফআইআর করা হয় ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে। এই রাজনীতি আমরা দেখেছি পশ্চিমবাংলায়, এর বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে দাঁড়িয়ে আছি। আপনারা এই গুন্ডা দমন আইনের ভয় আমাদেরকে কি দেখাচ্ছেন? আপনাদেরকে বলছি, দেখুন তৃণমূলের লোকেরা ওদের পায়ে গিয়ে ডাইভ দিয়েছে, কারণ তৃণমূল জানে ওরা যা চুরি করেছে, যা ধর্ষণের মামলা ওদের নেতার নামে, খুনের মামলা, লোকের জমি বাড়ি দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানানোর মামলা, সেগুলোকে রক্ষা করতে হবে। আর এই সমস্ত মামলায় জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে হবে। তাই বিজেপির পায়ে গিয়ে ওরা ডাইভ দিয়েছে। আমরা বামপন্থীরা বলছি, আমাদের এই খুনের দায়ে, ধর্ষণের দায়ে, চুরির দায়ে, লোকের জমি বাড়ি দখল করার দায়ে আমাদের জেলে যাওয়ার ভয় নেই। কিন্তু তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। জেল আজ বাদে কাল আমাদেরও হতে পারে, কালকেই হতে পারে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো কালকে জেলে থাকবো, আমরা জানি হতে পারে। এই চুরির ছাঁচরামির কাছে জেল হবে না, কিন্তু লড়াই করতে গিয়ে, রাস্তা অবরোধ করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে জেল হতে পারে। এইটুকু আপনাদেরকে বলছি। এর জন্য যদি জেলে যেতে হয়, তাহলে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে জেলে যাব, হাসতে হাসতে জেলে যাব। যদি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে জেলে যেতে হয়, যদি বুলডোজারের সামনে দাঁড়িয়ে জেলে যেতে হয়। আর এটাও বলছি, যেদিন জেল থেকে বেরোবো, তা যদি গুন্ডা দমন আইনে 1 বছরের জন্য হয়, 1 বছর পরে যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে সেদিন আর নিজের বাড়ি যাব না, জেল থেকে বেরিয়ে আবার ওই বুলডোজারের সামনে এসেই দাঁড়াবো। তার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি, তার জন্য হাতে লাল পতাকা ধরেছি। ওই সমস্ত আইন দেখি আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমাদের লড়াই হিরাম চলছে, আমাদের লড়াই চলবে। আরও বেশি মানুষকে নিয়ে, আরও বড় আকারে আমাদেরকে লড়াই করতে হবে।